বন্ধুরা, আজ ওয়েব পার্টিকেল ডুয়ালিটি নিয়ে আমরা একটু ডিটেল আলোচনা করব। আমরা ওয়েব পার্টিকেল ডুয়ালিটি নিয়ে আগে একটা খুব ছোট্ট ভিডিও আপলোড করেছিলাম, যেখানে কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ছিল না। আমি মুখে কিছু কথা বলেছিলাম এবং যেটা ছিল মূলত ডিবগলিজ ওয়েব পার্টিকেল ডুয়ালিটি নিয়ে। আজকে ওয়েব পার্টিকেল ডুয়ালিটি নিয়ে আমরা একটু ডিটেলে আলোচনা করব। আমরা কোয়ান্টাম মেকানিক্সের ইন্ট্রোডাক্টরি ক্লাসে যে কোয়ান্টাম মেকানিক্সের রাস্তাটা কেমন করে চলবে, অর্থাৎ আমাদের অ্যাপ্রোচটা কেমন হবে, সেখানে অনেক কথা বলেছিলাম। সেখানে আমরা মূলত যেটা বলেছিলাম যে ঊনবিংশ শতাব্দীর শেষ 3 দশক ধরে এবং বিংশ শতাব্দীর প্রথম 2 দশক ধরে মানুষ কতগুলো ঘটনা দেখেছে, যে ঘটনাগুলো সকল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। যেমন ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনের কথা আমরা বলেছিলাম, আমরা ফটো ইলেকট্রিক এফেক্টের কথা বলেছিলাম, আমরা টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ হিট ক্যাপাসিটি অফ সলিডের কথা বলেছিলাম, আমরা অ্যাটমিক লাইন স্পেক্ট্রাম নিয়ে কথাবার্তা বলেছিলাম, আমরা কম্পটার এফেক্ট নিয়ে কথা বলেছিলাম। এবারে এই সমস্ত ঘটনাগুলোকে যে কেন ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না, সে সম্বন্ধে কথা বলতে গিয়ে আমরা মূলত এটা দেখেছিলাম যে মাইক্রোস্কোপিক বা সাব অ্যাটমিক ওয়ার্ল্ডে এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড হয়ে যাচ্ছে। ক্লাসিক্যাল ওয়ার্ল্ডে বা ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে এনার্জি ইউজুয়ালি কন্টিনিউয়াস কোয়ান্টিটি। এবারে এনার্জিটা কেন ডিসক্রিট বা কোয়ান্টাইজ, তার উত্তর খুঁজতে গিয়ে আমরা বলেছিলাম যে এটা মূলত আনসার্টেনটি প্রিন্সিপালের জন্য মাইক্রোস্কোপিক বা সাব অ্যাটমিক ওয়ার্ল্ডে পজিশন এবং মোমেন্টামকে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন বের করা যায় না। আর এবারে এই ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল, যার জন্যই কিন্তু এই হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা আসে, বা পজিশন মোমেন্টামটাকে যে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন মাপা যাচ্ছে না, এর যখন আমরা অরিজিন খোঁজার চেষ্টা করব, তখন দেখবো যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিটাই অ্যাকচুয়ালি ক্রুশিয়াল রোল প্লে করছে। আমরা নেক্সট ক্লাসে যখন আনসার্টেনটি প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব, তখন এই জিনিসটাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করবো। তার মানে এটা দাঁড়াচ্ছে যে আনসার্টেনটি প্রিন্সিপাল যদি কোয়ান্টাম মেকানিক্সের মেন ইন্ট্রিনজিক প্রিন্সিপালস হয়, তাহলে সার্টেনলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি হচ্ছে তার মূল কারণ বা মূল ভিত্তি। এখন ওয়েব পার্টিকেল ডুয়ালিটি নিয়ে যদি ইন্টারনেটে সার্চ করা যায়, তাহলে বেশ কতগুলো কার্টুন দেখতে পাওয়া যায়, যেখানে জাস্ট এই ডুয়েল ক্যারেক্টারটাকে বোঝানো হয়। মানে অ্যাকচুয়ালি এটা অত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। যেমন এই পার্টিকুলার ছবিতে আমি কি দেখতে পাচ্ছি, একদিক দিয়ে দেখলে মনে হবে যে হ্যাঁ, এখানে একটা প্রদীপ দাঁড়িয়ে আছে। আবার উল্টো দিক দিয়ে যদি এই এই কালো ছবিগুলো দেখতে পাওয়া যায়, মনে হবে দুটো মানুষের মুখ আছে। তার মানে এই যে ছবিটা, এই ছবিটার মধ্যে একটা দ্বৈত সত্তা আছে। কেউ দেখতে পারে এটাকে একটা জাস্ট প্রদীপের মতো করে, বা কেউ দুটো মানুষের মুখ দেখতে পারে। এই যে ছবিটা, এই ছবিটা জাস্ট এদিকটা যদি দেখতে পাওয়া যাবে, এটা একটা ডাকের মতো দেখতে লাগছে। আবার এদিকটা দেখলে একটা র্যাবিটের মতো দেখতে লাগছে। তার মানে যে ডাক এবং র্যাবিট দুটো অ্যাকচুয়ালি এই একই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে। এই ধরনের বেশ কিছু কার্টুন ইন্টারনেটে অ্যাভেলেবেল, যেটা জাস্ট ব্যাপারটাকে ইন্টারেস্টিং করার জন্য। তবে এইগুলোকে আমি অত সিরিয়াসলি নিচ্ছি না, বা সিরিয়াসলি নেওয়ার কোনো প্রয়োজনীয় নেই। এবারে ওয়েব পার্টিকেল ডুয়ালিটি নিয়ে কথাবার্তা বলতে গিয়ে শুধু পার্টিকেলের ওয়েব ক্যারেক্টার ভাবলে হবে না, আমাকে ওয়েভের পার্টিকেল ক্যারেক্টারটাও কিন্তু ভাবতে হবে। তাহলে আমাদের প্রথমে আমরা আলোচনা করব যে ওয়েভের পার্টিকেল ক্যারেক্টার, অর্থাৎ লাইট যেটাকে মানুষ ওয়েভ হিসেবে জানতো, তার পার্টিকেল ক্যারেক্টার সম্বন্ধে প্রথমে কিছু কথাবার্তা আমরা বলবো। তারপরে আস্তে 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 পার্টিকেল ওয়েভ ক্যারেক্টার বা ডিবগলিজ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি যে লাইট কি, হোয়াট ইজ লাইট। উইলিয়াম ব্র্যাগের বিখ্যাত কোটেশনটা খুব ইম্পর্টেন্ট, লাইট ব্রিংস আস দ্য নিউজ অফ দ্য ইউনিভার্স। এই লাইট কি সে সম্বন্ধে খুব ইম্পর্টেন্ট এবং খুব সিগনিফিকেন্ট কিছু থিওরিজ ছিল। প্রথমে ছিল নিউটনস কর্পাসকুলার থিওরি। নিউটন কর্পাসকুলার থিওরি অনুযায়ী লাইট ইজ কনসিস্টিং অফ টাইনি পার্টিকেলস, যাদেরকে বলা হয় কর্পাসেলস। এনি সোর্স অফ রেডিয়েশন এমিট পার্টিকেলস দ্যাট মুভ ইন এ স্ট্রেট লাইন, দে আর কল্ড রেজ। এবং এই যে রে বা রশ্মিগুলো যখন আমাদের চোখে পড়ে, তখন একটা সেন্সেশন অফ ভিশন তৈরি হয়। এবং এই যে নিউটনের কর্পাসকুলার থিওরি আজ থেকে প্রায় 300 বছর আগে বা 350 বছর আগে হয়েছিল, সেটা রিফ্লেকশন বা রিফ্র্যাকশন এটাকে খুব কারেক্টলি এক্সপ্লেন করতে পারে। এছাড়া আলোর যে সরলরৈখিক গতি, অর্থাৎ রেক্টিলিনিয়ার প্রোপাগেশন অফ লাইট, সেটাকেও কারেক্টলি এক্সপ্লেন করতে পারে। কিন্তু নিউটন কর্পাসকুলার থিওরি কিছু ফেনোমেনা লাইক ইন্টারফেয়ারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন, এগুলোকে ব্যাখ্যা করতে পারে না।
এগুলোকে ব্যাখ্যা করতে গেলে লাইটের কিন্তু কর্পাসকোয়ারের ক্যারেক্টার দিয়ে হবে না, ওয়েভ ক্যারেক্টার দিয়ে আলোচনা করতে হবে। এরপর হাইগেন্সের ওয়েভ থিওরি এলো। হাইগেন্স বললেন সাউন্ড ওয়েভের মতো লাইট ওয়েভ একটা লঙ্গিটিউডিনাল ওয়েভ, আর সাউন্ড ওয়েভ প্রোপাগেট করার জন্য যেমন একটা মিডিয়াম লাগে, ঠিক একই রকম ভাবে লাইট ওয়েভ বা লঙ্গিটিউডিনাল ওয়েভ প্রোপাগেট করার জন্য একটা মিডিয়াম লাগবে, যেটা বেসিক্যালি ইথার মিডিয়াম। তিনি ভাবলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে একটা মিডিয়াম আছে যেটা ইথার, যে ইথারের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি লাইটটাকে প্রোপাগেট করতে হবে। এবং এই যে ওয়েভ থিওরি, সেই ওয়েভ থিওরি দিয়ে তিনি যেমন রিফ্লেকশন, রিফ্র্যাকশন এগুলোকে এক্সপ্লেন করতে পারলেন, তার সঙ্গে ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স এগুলোকে এক্সপ্লেন করতে পারলেন। কিন্তু তিনি যেটা পারলেন না সেটা হলো যে রেক্টিলিনিয়ার প্রোপাগেশন অফ লাইট এক্সপ্লেন করতে পারলেন না, এবং পোলারাইজেশন ফেনোমেননটাকে ব্যাখ্যা করতে পারলেন না। ফ্রেসনেল এই হাইগেন্সের ওয়েভ থিওরিটা একটু মডিফাই করলেন। তিনি যেটা বললেন যে অ্যাকচুয়ালি লাইট সেটা লঙ্গিটিউডিনাল ওয়েভ নয়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ট্রান্সভার্স ওয়েভ, এবং সেই ট্রান্সভার্স ওয়েভ ধরে নিয়ে তিনি পোলারাইজেশন ফেনোমেননটাকে ব্যাখ্যা করলেন। বিজ্ঞানী ইয়াং তার বিখ্যাত ডাবল স্লিট এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে যে ওয়েভ থিওরি অফ লাইট সেটাকে এক্সপেরিমেন্টালি প্রুভ করলেন। কিন্তু প্রবলেম হলো যে এই যে ইথার মিডিয়ামের কথা বলা হচ্ছে, সেই ইথার মিডিয়ামের আদৌ কোনো এক্সিস্টেন্স আছে কিনা এখনো পর্যন্ত কোনো এক্সপেরিমেন্ট করা সম্ভব হয়নি, বা কোনো ডিরেক্ট কোনো প্রুফ পাওয়া যায়নি যেটা প্রমাণ করে যে এই মহাবিশ্বে সত্যি সত্যি ইথার বলে একটা মিডিয়াম আছে। এছাড়া আমরা পরবর্তীকালে দেখব স্পেকট্রোস্কোপির কনটেক্সটে যখন লাইটের সঙ্গে মলিকুল বা অ্যাটমের ইন্টারাকশন হবে, তখন লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক্যাল বা ম্যাগনেটিক প্রপার্টি ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করবে। কিন্তু এই হাইগেন বা ফ্রেসনেলের যে ওয়েভ থিওরি সেটা কিন্তু ইলেকট্রিক্যাল বা ম্যাগনেটিক প্রপার্টিজ অফ লাইট নিয়ে কোনো কথাবার্তা বলতে পারে না। মোরওভার 19বিংশ শতাব্দীর শেষের দিকে বা বিংশ শতাব্দীর প্রথম দিকে মানুষ ফটো ইলেকট্রিক এফেক্ট এবং কম্পটন এফেক্ট দেখলো, এই দুটো ইম্পর্টেন্ট ঘটনাও কিন্তু এই ওয়েভ থিওরি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। এবার 1861-এ লাইট রিলেটেড মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট সাকসেসফুল থিওরিটা এলো, যেটা ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি মানে যে লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বা আলো একটা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। একটা অসিলেটিং চার্জ পার্টিকেলস সে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করে। এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে একটা ইনসেপারেবল এবং মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর আছে। যদি এক্স অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর হয়, ওয়াই অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর হয়, তাহলে ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট হবে জেড অ্যাক্সিস বরাবর। অর্থাৎ ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট হবে ইন দ্য ডিরেকশনস অফ ই ক্রস এইচ। আর ভ্যাকিউমে এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তার স্পিডটা কনস্ট্যান্ট, সেটাকে আমরা সি দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখন এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তাদের স্পিডটা কনস্ট্যান্ট, কিন্তু তাদের ওয়েভ লেন্থ বা ফ্রিকোয়েন্সি বা এনার্জি আলাদা হয়। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ফ্রিকোয়েন্সিটা ইন প্রিন্সিপাল 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে, কিন্তু তার মধ্যে কিছু কিছু রিজিয়ন আমাদের পক্ষে খুব ইম্পর্টেন্ট, কারণ স্পেকট্রোস্কোপি করার জন্য আমাদের সেই রিজিয়ন সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা থাকা দরকার, যেটাকে আমরা জাস্ট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম বলছি। আমরা জাস্ট বাঁ দিক থেকে ডান দিকে যদি ওয়েভ লেন্থ পরপর করে কমছে, বা ফ্রিকোয়েন্সি বাড়ছে, বা এনার্জি বাড়ছে, বা ওয়েভ নাম্বার বাড়ছে, এইরকম ভাবে এক্সপ্রেস করি, তাহলে যে রিজিয়নগুলো অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জাস্ট মাঝে যদি আমি ভিজিবল রিজিয়নটাকে দেখি, তার থেকে হায়ার অ্যান্ড হায়ার ফ্রিকোয়েন্সি আর হায়ার এনার্জিতে যথাক্রমে আলট্রাভায়োলেট, এক্স, গামারে এরা আসে। আর ভিজিবল লাইটের থেকে লো এনার্জি বা লো ফ্রিকোয়েন্সি বা লঙ্গার ওয়েভ লেন্থে যথাক্রমে ইনফ্রারেড, মাইক্রোওয়েভ এবং রেডিও ওয়েভ আসে। এবং এই যে রিজিয়নগুলো, তার যে ক্লাসিফিকেশন এবং তারা কেন ইম্পর্টেন্ট, কি কি কনটেক্সটে ইম্পর্টেন্ট, সেগুলোকে নিয়ে আমরা যখন স্পেকট্রোস্কোপি আলোচনা করবো, খুব ডিটেল আলোচনা করব। আমরা দেখব যে সকল যে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি সেটা ইউভি ভিজিবল রিজিয়নে ঘটে, অর্থাৎ ভিজিবল এবং আলট্রাভায়োলেট এই রিজিয়নে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি ঘটে। ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি বা এক্স রে ডিফ্র্যাক্টর সেটা এক্স রে রিজিয়নে ঘটবে। গামারে রিজিয়নে মসবাউর স্পেকট্রোস্কোপি হয়। এছাড়া ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি ইনফ্রারেড রিজিয়নে হবে, রোটেশনাল স্পেকট্রোস্কোপি মাইক্রোওয়েভ রিজিয়নে হবে। এছাড়া ইএসআর, ইপিআর এগুলো ইউজুয়ালি রেডিও ওয়েভ ফ্রিকোয়েন্সি রিজিয়নে ঘটে। তাহলে এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রা, তাদের ইম্পর্টেন্স এবং তার সম্বন্ধে ডিটেল অ্যানালিসিস, এগুলো আমরা স্পেকট্রোস্কোপি যখন আলোচনা করবো, মলিকুলার স্পেকট্রোস্কোপি প্রাইমারিলি, সেখানে এগুলো নিয়ে খুব ডিটেলে আলোচনা হবে। বিজ্ঞানী ফেনম্যান ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরির সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্স নিয়ে খুব অসাধারণ একটা কথা বলেন।
From a long view of the history of mankind seen from say 10,000 years from now, there can be little doubt that the most significant event of the 19th century will be judged as Maxwell's discovery of the laws of electrodynamics. The American Civil War will pale into provincial insignificance in comparison with this important scientific event of the same decade. The Maxwell's electromagnetic theory is a great success. অর্থাৎ লাইট রিলেটেড প্রায় সব কিছুই বা স্পেকট্রোস্কোপি রিলেটেড প্রায় সব কিছুই ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে ব্যাখ্যা করে ফেলা সম্ভব হয়। কিন্তু ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এবং বিংশ শতাব্দীর প্রথম দিকে মানুষ অন্তত দুটো ঘটনা দেখলো, যে ঘটনাগুলো সকল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। প্রথমটা সার্টেনলি ফটো ইলেকট্রিক এফেক্ট, যেটা আমরা ডিটেলে আলোচনা করেছি, এবং সেকেন্ড হলো কোয়ান্টাম এফেক্ট, যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। এই ফটো ইলেকট্রিক এফেক্টের যে এক্সপেরিমেন্টাল অবজারভেশনস গুলো, সেগুলোকে ব্যাখ্যা করার জন্য 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইন যেটা ধরে নিলেন যে লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেটস। পরবর্তীকালে সেই এনার্জি প্যাকেটস গুলোকে বলা হবে ফোটনস। 1926 সালে বিজ্ঞানী গিলবার্ট নিউটন লুইস এই এনার্জি প্যাকেটস গুলোর নাম দেন ফোটন। অর্থাৎ আমরা যেটা বলবো যে লাইট ইজ এ কালেকশন অফ ফোটনস ইজ হ্যাভিং অ্যান এনার্জি ইকুয়াল টু h। কম্পটন এফেক্টকে এক্সপ্লেন করার জন্য বিজ্ঞানী এইচ কম্পটন তিনি আইনস্টাইন দিয়ে মোটিভেটেড হয়ে যেটা বললেন যে হ্যাঁ, লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেট, যেগুলোকে আমি ফোটনস বলবো, প্রত্যেকটার একটা করে এনার্জি থাকে, সেটা এইচ নিউ। তার সঙ্গে আরেকটা যেটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো যে এই প্রত্যেকটা ফোটনের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা মোমেন্টাম আছে, এবং সেই মোমেন্টাম পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা। অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে ফটো ইলেকট্রিক এবং কম্পটন এফেক্ট, এই দুটো এক্সপেরিমেন্টাল অবজারভেশন এবং তার এক্সপ্লেনেশন ক্লিয়ারলি বলে দিচ্ছে যে লাইট, অর্থাৎ এর আগের যে 200 বছরের লাইটের যে থিওরি ছিল, যেটা বেসিক্যালি ছিল ওয়েভ থিওরি, সেটা হাইগেন্স বা ফ্রেসনেলের ওয়েভ থিওরি হতে পারে বা ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি হতে পারে, বেসিক্যালি ওয়েভ থিওরি। সেই ওয়েভ থিওরিকে চ্যালেঞ্জ করা হলো। এই দুটো ঘটনা এক্সপ্লেন করতে গেলে জাস্ট লাইটের পার্টিকেল ক্যারেক্টার ধরতে হচ্ছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে লাইট কিছু কিছু এক্সপেরিমেন্টে, যেমন ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন, এই সমস্ত এক্সপেরিমেন্টে লাইট ওয়েভের মতো বিহেভ করছে, কিন্তু এই ফটো ইলেকট্রিক এবং কম্পটন এফেক্ট এইগুলোকে ব্যাখ্যা করতে গেলে কিন্তু লাইটের পার্টিকেল ক্যারেক্টার লাগছে। তাহলে অ্যাকচুয়ালি লাইট কি, আমাদের আর কোনো উপায় নেই, আমাদের জাস্ট বলতে হবে লাইটের দ্বৈত সত্তা আছে। লাইট হ্যাজ এ ডুয়েল ক্যারেক্টার, সামটাইমস ইট বিহেভস অ্যাজ এ ওয়েভ অ্যান্ড সামটাইমস ইট বিহেভস অ্যাজ এ পার্টিকেল। ইন্টারনেটে এই কার্টুনটা খুব ইম্পর্টেন্ট, যে লাইট কিসে, এটাকে একটু কেয়ারফুলি দেখলে দেখা যাবে PARTICLE পার্টিকেল, আবার আর এরকম ভাবলে যেটা হচ্ছে ওয়েভ। তার মানে যেটা দাঁড়ালো যে লাইটে ডুয়েল ক্যারেক্টার আছে, অর্থাৎ ওয়েভে পার্টিকেল ক্যারেক্টার আছে। আর এবারে আমরা জাস্ট নেক্সট যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো লাইট, যেটাকে আমি ওয়েভ হিসেবে জানতাম, তার নয় পার্টিকেল ক্যারেক্টার আছে, কিন্তু যেটাকে আমি পার্টিকেল হিসেবে জানি, ফর এক্সাম্পল ইলেকট্রন, যেটা একটা ফান্ডামেন্টাল পার্টিকেল। 1897 সালে বিজ্ঞানী জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেছেন এবং বলেছেন ওটা একটা ফান্ডামেন্টাল পার্টিকেল, তার মাস বের করেছেন, E/m রেশিও বের করেছেন, এবং ইলেকট্রনটাকে পার্টিকেল ধরে নিয়ে বিজ্ঞানী বোর তার বিখ্যাত বোর থিওরি দিয়েছেন, এবং এইগুলো বোর থিওরি দিয়ে অ্যাটমিক লাইন স্পেক্ট্রাম যেমন এক্সপ্লেন করা গেছে, এছাড়া অ্যাটমিক স্ট্রাকচার সম্বন্ধে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কথাবার্তা বলা গেছে, এবং এগুলো সব এক্সপেরিমেন্টালি ভেরিফাইড হয়েছে, এবং এটা সায়েন্টিফিক কমিউনিটি অ্যাকনলেজ করেছে, তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। অর্থাৎ ইলেকট্রন সেটা একটা ফান্ডামেন্টাল পার্টিকেল, সেইভাবেই ভাবা হয়। 1924 সালে বিজ্ঞানী ডিবগলি ভাবলেন যে লাইট, যেমন ফর এক্সাম্পল এক্স রে, যে এতদিন ধরে আমরা ভাবতাম ওটা একটা ওয়েভ, তার যদি পার্টিকেল ক্যারেক্টার থাকে, তাহলে এই যে ইলেকট্রন, যেটাকে আমি লাস্ট 20-25 বছর ধরে ভাবছি ওটা একটা ফান্ডামেন্টাল পার্টিকেল, তার ওয়েভ ক্যারেক্টার থাকবে না কেন? এই কোটেশনটা আমরা এখানে উল্লেখ করছি। I suddenly had the idea that the discovery made by Einstein should be generalized by extending it to all material particles, notably electrons. তিনি বললেন যে এই যে লাইট বা ওয়েভ, তার যে পার্টিকেল ক্যারেক্টার, সেইটাকে জাস্ট কোনো একটা মেটেরিয়াল পার্টিকেল তার জন্য এক্সটেন্ড করা যেতে পারে, অর্থাৎ মেটেরিয়াল পার্টিকেলের একটা ওয়েভ ক্যারেক্টার থাকতে পারে। He finally concluded that for every moving particle there is an associated wave called the matter wave. এবারে কথা হচ্ছে যে ইলেকট্রন, যেটাকে মানুষ পার্টিকেল হিসেবে জানতো, যা দিয়ে এতগুলো ইম্পর্টেন্ট অবজারভেশন ব্যাখ্যা করা সম্ভব হয়ে গেছে,
particularly Bohr theory, যেটা one of the most successful theory in the history of quantum mechanics or in the history of science, এখন সেই ইলেকট্রনটাকে যদি আমি হঠাৎ করে ওয়েভ বলতে আরম্ভ করি তাহলে বোর থিওরির কি হবে? তখন ডি ব্রগলি বললেন যে ইলেকট্রনটাকে ওয়েভ হিসেবে ধরেও কিন্তু বোর থিওরি এক্সপ্লেন করে দেওয়া সম্ভব। বোর থিওরিতে দু তিনটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে অরবিটগুলো স্টেশনারি, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে যখন ইলেকট্রনটা ঘুরছে তখন সে এনার্জি নেবেও না, এনার্জি ছাড়বেও না। তাকে স্টেশনারি অরবিট আমি এক্সপ্লেন করবো কি করে? ডি ব্রগলি একটা ইম্পর্টেন্ট কোয়ান্টাইজেশন রুল দিলেন। তিনি যেটা বললেন যে টু হ্যাভ এ স্টেশনারি অরবিট দেয়ার মাস্ট ফিট অ্যান ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস উইদিন দ্য সার্কামফারেন্স অফ দ্য অরবিট। অর্থাৎ আমি যদি এইটাকে জাস্ট বোর অরবিট ভাবি, একটা সার্কুলার অরবিট যদি ভাবি, তাহলে জাস্ট ইলেকট্রনটা এই একদম ফিক্স রেডিয়াসে সার্কুলার অরবিটে না গিয়ে তার বদলে ওয়েভের মতো করে যাচ্ছে। এবারে কথা হচ্ছে যে এই ওয়েভগুলো এমন হবে যাতে করে জাস্ট এন ইন্টু ল্যামডা, অর্থাৎ ওয়েভ লেন্থের ইন্টিগ্রাল মাল্টিপল, সেটা এই সারকামফারেন্সের সঙ্গে সমান হবে, অর্থাৎ সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিকিউ ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা। এই যে দুটো ছবিতে, এই ছবিতে ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভ সেখানে ফিট করেছে বলে এটা অ্যাকর্ডিং টু ডি ব্রগলি কোয়ান্টাইজেশন একটা স্টেশনারি অরবিট দেবে। কিন্তু এই পার্টিকুলার কেসে যেখানে একটা ফিক্সড নাম্বার অফ ওয়েভলেন্থ এই সারকামফারেন্সের মধ্যে ফিট করছে না বলে এটা কিন্তু অ্যাকসেপ্টেড বা অ্যালাউড হবে না। আর যদি এই বোর কোয়ান্টাইজেশন রুলটা সত্যি হয়, অর্থাৎ ইন্টিগ্রাল ডিকিউ ইকুয়াল টু এন ল্যামডা হয়, তাহলে সার্কুলার অরবিটের জন্য ইন্টিগ্রাল ডিকিউ সেটা হয়ে যাবে 2πr, অর্থাৎ 2πr ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা। এটা ডি ব্রগলি কোয়ান্টাইজেশন থেকে এলো। আবার বোর কোয়ান্টাইজেশন রুল যেটা বলে সেটা হচ্ছে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr সেটা হচ্ছে h/2π ইন্টিগ্রাল মাল্টিপল, mvr ইকুয়াল টু n ইন্টু h/2π। অর্থাৎ বোর কোয়ান্টাইজেশন সেটা বলে 2πr ইকুয়াল টু n ইন্টু ল্যামডা, আর ডি ব্রগলি কোয়ান্টাইজেশন বলে 2πr ইকুয়াল টু n ইন্টু ল্যামডা, আর বোর কোয়ান্টাইজেশন বলে mvr ইকুয়াল টু n h/2π। এবং এই দুটো ইকুয়েশন যদি আমি মেশাই তাহলে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড টু দ্য ইলেকট্রন ল্যামডা দিস মাস্ট বি h/mv ইকুয়াল টু h/p। তাহলে ইম্পর্টেন্ট সিমিলারিটিটা এখানে লক্ষ্য করার মতো, যে যখন বলা হয়েছিল লাইট বা ফোটনস যার ওয়েভলেন্থ ল্যামডা তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম p ইকুয়াল টু ছিল h/λ, আর ইলেকট্রন বা কোনো একটা পার্টিকেল যার মোমেন্টাম p তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ওয়েভ তার ওয়েভলেন্থ ল্যামডা হয়ে গেল h/p। অর্থাৎ এই যে ল্যামডা ইকুয়াল টু h/p বা p ইকুয়াল টু h/λ একটা ইউনিফাইং ইকুয়েশন দেখতে পাওয়া যাচ্ছে, যেটা বেসিক্যালি পার্টিকেল ক্যারেক্টার এবং ওয়েভ ক্যারেক্টার, ওয়েভলেন্থের থ্রু দিয়ে, পার্টিকেল ক্যারেক্টার মোমেন্টামের থ্রু দিয়ে, এদেরকে আমি এইরকম ভাবে অ্যাসোসিয়েট করে ফেলতে পারছি। আর এবারে কথা হচ্ছে যে যদি সত্যি ধরে নেওয়া হয় যে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ আছে, তাহলে সেই ওয়েভটা হচ্ছে কেমন ওয়েভ, সেটা এবার আমাদের একটু জাস্ট বোঝার চেষ্টা করতে হবে। প্রথমে ভাবা যাক যে ম্যাটারের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটা একটা প্লেন অর্ডিনারি ওয়েভ। আচ্ছা, প্লেন অর্ডিনারি ওয়েভের একটা ডেফিনাইট মোমেন্টাম থাকে। আচ্ছা, যদি পার্টিকেল বা ম্যাটারের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটা একটা প্লেন অর্ডিনারি ওয়েভ হয়, তাহলে দুটো ইম্পর্টেন্ট ডিসক্রিপেন্সি দেখতে পাওয়া যায়। প্রথম ডিসক্রিপেন্সিটা হলো যে প্লেন ওয়েভ সেটা কমপ্লিটলি ডিলোকালাইজড, অর্থাৎ তার পজিশনটা কমপ্লিটলি আরবিট্রারি। কিন্তু এক্সপেরিমেন্ট বলে যে কোনো একটা পার্টিকেল বা ম্যাটার সেটা অ্যাকচুয়ালি লোকালাইজ, কোনো একটা গিভেন ইনস্ট্যান্টে সেখান থেকে একটা পার্টিকুলার পয়েন্ট বা একটা পার্টিকুলার রিজিয়ানিং থাকে। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে যখন আমি কোনো একটা পার্টিকেলকে একটা ওয়েভ দিয়ে, একটা প্লেন ওয়েভ দিয়ে এক্সপ্রেস করব, সেই ওয়েভের একটা ভেলোসিটি থাকে যাকে বলা হয় ফেজ ভেলোসিটি। এবং ফেজ ভেলোসিটি বাই ডেফিনেশন সেটা হলো এনার্জি ডিভাইডেড বাই মোমেন্টাম। এবং পরবর্তীকালে দেখবো এনার্জিটাকে যেহেতু h×ω দিয়ে লিখতে পারা যায় এবং মোমেন্টামটাকে h×k দিয়ে লিখতে পারা যায়, সেখানে ফেজ ভেলোসিটিটাকে ω/k দিয়েও লিখতে পারা যায়। আর এবার এই পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটা যদি একটা প্লেন ওয়েভ থাকে, তাহলে প্লেন ওয়েভ হয়, তাহলে তার একটাই ভেলোসিটি থাকবে যেটা হচ্ছে ফেজ ভেলোসিটি, যেটা বেসিক্যালি E/p। আর এবার আমরা কনসিডার করছি একটা ফ্রি পার্টিকেল। আচ্ছা, ফ্রি পার্টিকেল কেন কনসিডার করলাম না, যদি আমি একটা বাউন্ড পার্টিকেল, ইলেকট্রন ইত্যাদি কনসিডার করি, তার মানে পরিষ্কার তার পজিশনটা লোকালাইজড, কিন্তু প্লেন ওয়েভ তার পজিশন কমপ্লিটলি ডিলোকালাইজড, কিন্তু ফ্রি পার্টিকেল তারও কিন্তু পজিশন কমপ্লিটলি ডিলোকালাইজড। তাহলে যদি ইভেন ইফ ধরে নিই যে একটা ফ্রি পার্টিকেল তাকে অ্যাটলিস্ট একটা প্লেন ওয়েভ বা অর্ডিনারি ওয়েভ দিয়ে এক্সপ্লেন করা যাবে, তাহলে তার সঙ্গে করসপন্ডিং এনার্জিটা E=p²/2m হয়ে গেল। তাহলে এবারে এই যে ফ্রি পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ তার করসপন্ডিং ভেলোসিটি, যে ফেজ ভেলোসিটি,
সেটাকে যদি আমি ক্যালকুলেট করি সেটা হয়ে যাবে ই বাই পি, অর্থাৎ ই বাই পি এখান থেকে করলে পি বাই টোয়াইস এম। আমরা জানি যে ফ্রি পার্টিকেলের ক্লাসিক্যাল ভেলোসিটি যেটা সেটা পি বাই এম হয়, অর্থাৎ ভি ক্লাসিক্যাল ডিভাইডেড বাই 2। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ইভেন এ ফ্রি পার্টিকেল হুইচ ইজ কমপ্লিটলি ডিলোকালাইজ তাকেও কিন্তু একটা প্লেন ওয়েভ বা অর্ডিনারি ওয়েভ দিয়ে এক্সপ্রেস করা যাবে না। আর বাউন্ড পার্টিকেল হলে তাকে এক্সপ্রেস করার তো কোনো কোশ্চেনই নেই, কারণ বাউন্ড পার্টিকেল একটা টোটাল রিজিয়নের মধ্যে হচ্ছে লোকালাইজড হতে হবে, একটা প্লেন ওয়েভ কিন্তু সে কমপ্লিটলি ডিলোকালাইজড হয়। তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই যে একটা ম্যাটার ওয়েভ বা একটা পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভকে কোনো রকম ভাবে একটা প্লেন ওয়েভ উইথ এ ডেফিনাইট মোমেন্টাম এক্সপ্রেস করা যাবে না। আর এবারে কথা হলো যে যদি পার্টিকেলটাকে আমি লোকালাইজ দেখাতে চাই, অর্থাৎ লোকালাইজ করতে চাই, সেটা কি করে করা সম্ভব? যে পার্টিকেলকে আমি ওয়েভ হিসেবে এক্সপ্রেস করবো, কিন্তু ইট হ্যাজ টু বি লোকালাইজ। এটা হতে পারে তখনই যখন আমি ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম তার সুপারপজিশন নিই। তাহলে যেটা হতে পারে যে কনস্ট্রাকটিভ বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য দেয়ার মে বি পসিবল যে একটা পার্টিকুলার পয়েন্টে জাস্ট ওয়েভটা পিকড হয়ে গেল, অর্থাৎ আমি জাস্ট দাবি করতে পারি যে এই পার্টিকুলার পয়েন্টই অ্যাকচুয়ালি পার্টিকেলটা আছে, অর্থাৎ আমি লোকালাইজেশনটা ব্যাখ্যা করতে পারলাম। কিন্তু যখনই আমি ওয়েভটাকে লোকালাইজ করার চেষ্টা করছি তখন আমাকে ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম নিয়ে আলোচনা নিতে হচ্ছে। তার মানে এই যে পার্টিকেলটা তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম তখন কত হবে, মোমেন্টামটা কমপ্লিটলি আরবিট্রারি হয়ে যাচ্ছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে আগের সিচুয়েশনে যখন আমি পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটাকে একটা প্লেন ওয়েভ ভাবলাম, তার মোমেন্টামটা হলো ডেফিনাইট কিন্তু পজিশনটা কমপ্লিটলি আরবিট্রারি। সেকেন্ড সিচুয়েশনে যখন আমি তার পজিশনটাকে ডেফিনাইট করতে চাইছি তখন তার মোমেন্টাম কিন্তু কমপ্লিটলি আরবিট্রারি হয়ে যাচ্ছে। দুটোই এক্সপেক্টেড দা। তখন ডিবগলি আলটিমেটলি যেটা ভাবলেন যে যদি কোনো ফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম তার সুপারপজিশন নেওয়া হয়, তাহলে আমরা একটা ওয়েভ প্যাকেট পেতে পারি। এই যে ওয়েভ প্যাকেট, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা রিজিয়ন আছে, একটা স্মল রিজিয়ন, যে রিজিয়নের মধ্যে সে একটা ফাইনাইট অ্যামপ্লিটিউড দেখাচ্ছে, অর্থাৎ তার পজিশনটা একটা ফিক্স পয়েন্টে ফিক্স নয়, কিন্তু একটা রিজিয়নের মধ্যে ফিক্সড হচ্ছে। আর যেহেতু আমি কতগুলো ফাইনাইট নাম্বার অফ প্লেন উইথ ডিফারেন্ট মোমেন্টাম তার সুপার পজিশন নিয়েছি, সেখানে এই পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে মোমেন্টাম সেটাও একটা রিজিয়নের মধ্যে থাকবে। অর্থাৎ পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ বা ম্যাটার ওয়েভকে জাস্ট আমি যদি ওয়েভ প্যাকেট দিয়ে এক্সপ্রেস করি, তাহলে আমি পজিশনটাকেও ডেফিনেটলি বুঝতে পারছি না, মোমেন্টামটাকেও অ্যাবসলিউটলি ডেফিনেটলি বুঝতে পারছি না সাইমালটেনিয়াসলি, কিন্তু পজিশন এবং মোমেন্টাম দুটোই কিন্তু একটা ডেফিনাইট রিজিয়নের মধ্যে থাকছে। এবং আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, যে যখন আমরা এই ওয়েভ প্যাকেট কনসিডার করব তখন তার দুটো ভেলোসিটি থাকে। একটা তো ফেজ ভেলোসিটি, যেটা আমি অলরেডি আলোচনা করেছি, আর একটা ভেলোসিটি থাকে যাকে বলে গ্রুপ ভেলোসিটি। গ্রুপ ভেলোসিটি বাই ডেফিনেশন সেটা হচ্ছে ডি বাই ডিপি বা ডি ওমেগা বাই ডিকে। অর্থাৎ অ্যাকচুয়ালি এই যে এনভেলাপটা, একটা ওয়েভ প্যাকেট এনভেলাপটা অ্যাজ ওয়েল কোন ভেলোসিটিতে মুভ করছে, সেটা হচ্ছে আমাদের গ্রুপ ভেলোসিটি। এই গ্রুপ ভেলোসিটি নলেজটা বোঝার জন্য আমরা জাস্ট এই মেক্সিকান ওয়েভের কথা শুনেছি, যখন ওয়ার্ল্ড কাপ হয় বা কোনো একটা বড় গোল স্টেডিয়ামে যখন মেক্সিকান ওয়েভ তৈরি করা হয় তখন অ্যাকচুয়ালি কি করে না, ইন্ডিভিজুয়াল লোকগুলো বা ইন্ডিভিজুয়াল দর্শকরা তারা তার নিজের সিট থেকে জাস্ট একবার বসে এবং একটা টাইম ইন্টারভ্যালে জাস্ট ওঠে, এই ওঠা বসাটা করে। এবং তারা এত সুন্দর রিদমেটিক ব্যাপারটাকে করে যে একটা স্ট্যান্ডের লোক যখন উঠছে পাশের স্ট্যান্ডের লোকটা বসে আছে, আর পাশের স্ট্যান্ডের লোকটা যখন জাস্ট উঠলো তখন পরের স্ট্যান্ডের লোকটা বসে আছে। তো এইরকম ভাবে যদি করা হয় তাহলে পরিস্থিতি আমরা দেখি যে একটা একটা ওভারঅল যে জনগোষ্ঠীটা বা ওভারঅল যে দর্শকগুলো তারা অ্যাকচুয়ালি একটা ওয়েভের মতো বিহেভ করছে, যেটাকে বলা হচ্ছে গ্রুপ ভেলোসিটি। আর ইন্ডিভিজুয়াল লোকগুলো যে উঠলো এবং বসলো সেটা হচ্ছে তার করসপন্ডিং ফেজ ভেলোসিটি। তাহলে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ যদি ওয়েভ প্যাকেট হয়, সেই ওয়েভ প্যাকেটের একটা ভেলোসিটি থাকে যেটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি। এবার আমরা যদি একটা ফ্রি পার্টিকেল কনসিডার করি ই ইকুয়াল টু পি স্কোয়ার বাই টোয়াইস এম, সেক্ষেত্রে গ্রুপ ভেলোসিটি ক্যালকুলেট করলে ওটা পরিষ্কার পি বাই এম হয়ে গেল, এবং যেটা ক্লাসিক্যাল ভেলোসিটির সঙ্গে সমান। তার মানে যেটা দাঁড়াচ্ছে সবকিছু কমপ্লিটলি কনসিস্টেন্ট হচ্ছে। তাহলে আমরা একটা পার্টিকেলকে একটা ওয়েভ দিয়ে এক্সপ্রেস করতে পারি, যে ওয়েভটা নাইদার এ সিঙ্গেল প্লেন অর্ডিনারি ওয়েভ উইথ এ ডেফিনাইট মোমেন্টাম nor a collection or superposition of infinite number of plane waves with different momentum, but it is actually a wave packet which is a superposition of finite but large number of waves with different momentum. এবং তার জন্য এটা দাঁড়াচ্ছে যে পজিশন এবং মোমেন্টাম দুটোকেই সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন আমি অ্যাবসলিউট অ্যাকুরেটলি মেজার করতে পারছি না, আবার অ্যাট দ্য সেম টাইম পজিশন এবং মোমেন্টাম দুটোই সাইমালটেনিয়াসলি একদম কমপ্লিটলি আরবিট্রারি হয়ে গেল, সেটাও নয়।
এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো যে এই যে ওয়েভ প্যাকেট বা ম্যাটার ওয়েভ তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ভেলোসিটি, গ্রুপ ভেলোসিটি, এই গ্রুপ ভেলোসিটিটাই অ্যাকচুয়ালি পার্টিকেল ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করবে, যেটা আমরা ফ্রি পার্টিকেলকে এক্সাম্পল হিসেবে নিয়ে দেখতে পেলাম। এবং এই যে ডি ব্রগলির যেটা অ্যাজাম্পশন যে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ আছে, যেটা 1924 সালে তিনি বললেন, যেটা একটা হাইপোথিসিসের মতো করেছিল মাত্র 3 বছর পর 1927 সালে বিজ্ঞানী ডেভিসন জার্মান এবং স্যার জিপি থমসন তারা ইন্ডিপেন্ডেন্টলি ইলেকট্রন স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট করে যেটা দেখালেন যে হ্যাঁ, লাইক এক্স রে ইলেকট্রনও কিন্তু ডিফ্র্যাকশন দেখায়। এবং এই যে এক্স এর মতো ইলেকট্রন ডিফ্র্যাকশন দেখাচ্ছে, সেখান থেকে দুটো ইম্পর্টেন্ট জিনিস বেরিয়ে আসছে। প্রথম কথা হচ্ছে ডিফ্র্যাকশন একটা ওয়েভের প্রপার্টি, মানে পরিষ্কার বোঝা গেল যে ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ আছে। এবারে কোনো একটা ক্রিস্টাল, অ্যাজ ফর এক্সাম্পল একটা নিকেল ক্রিস্টাল দিয়ে যদি আমি ইলেকট্রন ডিফ্র্যাকশন দেখাতে পারি, তাই ডিফ্র্যাকশন দেখানোর আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কন্ডিশনস হচ্ছে যে ওয়েভটাকে ইউজ করা হচ্ছে তার ওয়েভ লেন্থ এবং যে ইন্টার অ্যাটমিক স্পেসিং বা ইন্টার প্ল্যানার স্পেসিং, এই দুটো কম্পারেবল হতে হবে। ইন্টার প্ল্যানার স্পেসিং যেটা অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম, এবং এক্স এর ওয়েভ লেন্থ অ্যাংস্ট্রম অর্ডারের হয় বলেই হচ্ছে এক্স রে দিয়ে এক্স রে দিয়ে অ্যাকচুয়ালি ক্রিস্টাল স্ট্রাকচার ডিটারমাইন করা যায় বা ক্রিস্টাল দিয়ে এক্স রে ডিফ্র্যাকশন স্টাডি করা যায়। এবার ওই ক্রিস্টাল দিয়ে ইলেকট্রন ডিফ্র্যাকশন স্টাডি করা গেল, এটা বেসিক্যালি আরেকটা জিনিস ইমপ্লাই করলো যে ইলেকট্রনের শুধুমাত্র যে ওয়েভ ক্যারেক্টার আছে সেটা নয়, এবং সেই ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভ লেন্থ সেটা হচ্ছে এক্স এর ওয়েভ লেন্থের কম্পারিজনে থাকবে বা এক্স এর ওয়েভ লেন্থের অর্ডারে থাকবে, অর্থাৎ দিস ইজ অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম। এবং এই এক্সপেরিমেন্ট করার জন্য স্যার জিপি থমসন এবং স্যার ডেভিসন এবং জার্মা তারা 1937 সালে নোবেল প্রাইজ পান, এবং ডি ব্রগলি জাস্ট এক্সপেরিমেন্টালি তার যে হাইপোথিস সেটা প্রুভ হওয়ার সঙ্গে সঙ্গে 1927 সালে নোবেল প্রাইজ পান। এবারে এই যে এক্সপেরিমেন্টগুলো, সেই এক্সপেরিমেন্টগুলোকে জাস্ট আমরা একটুখানি জাস্ট বোঝার চেষ্টা করবো এবং তার মতো করে দু একটা লিটারেচার স্টাডি করার চেষ্টা করবো। বিজ্ঞানী ফাইনম্যান তার লেকচারস অন ফিজিক্সের 3rd ভলিউমে যেখানে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আলোচনা করেছেন, সেখানে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিটাকে ভীষণ সুন্দরভাবে খুব সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করেছেন। সেটা নিয়ে আমরা জাস্ট 2-4টে কথাবার্তা বলবো, তারপর আমরা দু একটা এক্সপেরিমেন্টাল রেফারেন্সেস দেওয়ার চেষ্টা করছি। এই যে এক্সপেরিমেন্টগুলো, সেই এক্সপেরিমেন্টগুলো বিখ্যাত ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। প্রথমে আমরা ওয়েভ দিয়ে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করলে কি ধরনের অবজারভেশন দেখতে পাই সেটা একটু দেখি। না, এই যে দুটো স্লিট আছে, স্লিট 1 স্লিট 2, একটা ওয়েভ যাচ্ছে, সেটা একটা ওয়েভ, একটা ওয়াটার ওয়েভ হতে পারে বা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হতে পারে। এবার এই যে দুটো স্লিট, এই প্রত্যেকটা স্লিট সেটা একটা সেকেন্ডারি সোর্সের মতো কাজ করছে। তাহলে এই যে ওয়েভটা গেল এই পয়েন্টের পরে, এটা একটা ওয়েভের মতো, আবার স্লিট 2 থেকে যখন ওয়েভটা পাস করছে সেটা আর একটা ওয়েভের মতো। এবং যদি আমরা এরকম করতে পারতাম, একটা ডিটেক্টর রাখতাম, যে যদি স্লিট 2টাকে বন্ধ রাখতাম তাহলে স্লিট 1 দিয়ে ওয়েভ যাওয়ার জন্য আমি এই ধরনের একটা প্যাটার্ন দেখতে পেতাম, আবার স্লিট 1টাকে বন্ধ রেখে স্লিট 2 দিয়ে যদি আমি ওয়েভটাকে পাঠাতাম তাহলে এই ধরনের একটা প্যাটার্ন দেখতে পেতাম। কিন্তু দুটো স্লিটই যখন ওপেন থাকছে এবং তাদের মধ্যে সেপারেশনটা একটা সার্টেন ডিস্টেন্সের মধ্যে থাকছে, তখন এই যে দুটো ওয়েভ, সেই দুটো ওয়েভ বেসিক্যালি ইন্টারফেয়ার করলে আমি এরকম একটা ইন্টারফেয়ারেন্স প্যাটার্ন দেখতে পেলাম। আচ্ছা, এবারে এই যে ডাবল স্লিট এক্সপেরিমেন্টটাকে করা হলো, এই এক্সপেরিমেন্টটা ওয়েভ দিয়ে করা হয়েছে। এবার আমরা ওয়েভ না দিয়ে যদি এখান থেকে ইলেকট্রন বিম পাঠাই, তখন কি সিচুয়েশন করবে? একটা ইলেকট্রন গান থেকে যদি ইলেকট্রন বিম পাঠানো হয়, ঠিক একই রকমের ইনস্ট্রুমেন্টাল সিচুয়েশন, যেখানে দুটো স্লিট আছে। তাহলে আবার এই 2 নম্বর সিটটাকে অফ রেখে 1 নম্বর সিটটা যদি পাঠানো হতো, তাহলে এরকম একটা ছবি দেখতে পাওয়া যেত। আর 1 নম্বর সিটটাকে অফ রেখে যদি 2 নম্বর সিটটা ওপেন থাকতো, তাহলে এরকম একটা ছবি দেখতে পাওয়া যেত। কিন্তু দুটোই যখন ওপেন থাকছে তখন এই এরকম একটা প্যাটার্ন দেখতে পাচ্ছে। তার মানে এটা দাঁড়ালো যে ওয়েভ যে টাইপের ইন্টারফেয়ারেন্স বা ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখাচ্ছে, পার্টিকেল সে ইলেকট্রন সেও কিন্তু একই রকমের ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখাতে পাচ্ছে। রিচার্ড ফেইনম্যান এখানে একটা এই ডাবল স্লিট এক্সপেরিমেন্ট সম্বন্ধে একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট দিচ্ছেন। তিনি বলছেন, এই ফেনোমেনন হুইচ ইজ ইম্পসিবল, absolutely impossible to explain in any classical way, and which has in it the heart of quantum mechanics. In reality, it contains the only mystery. আর এর সঙ্গে তো আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বলি, যে
আমি just দেখার চেষ্টা করছি ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কোন স্লিট দিয়ে গেল। আচ্ছা, সেটাকে দেখার জন্য আমি জাস্ট যদি এরকম করতাম যে লেটস সে কোন একটা লাইট বা কোন একটা কিছু দিয়ে জাস্ট বোঝার চেষ্টা করছি যে ইলেকট্রনটা কোনটা দিয়ে যাচ্ছে, তাহলেই দেখতে পাচ্ছি যে একটা ইন্টারফারেন্স প্যাটার্নটা অফ হয়ে যাচ্ছে এবং আমি জাস্ট সিম্পলি এরকম একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। তার মানে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এই যে অবজার্ভ করা, অবজারভেশন, এই অবজারভেশনের কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল আছে। যখন আমি বোঝার চেষ্টা করছি না যে ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কোথা দিয়ে যাচ্ছে, তখন আমি সুন্দর ডিফ্রাকশন বা ইন্টারফারেন্স প্যাটার্নটা পেলাম। অর্থাৎ আমি যখন পজিশন নিয়ে ইন্টারেস্টেড নই, তখন কিন্তু ওয়েভ ক্যারেক্টারটা ম্যানিফেস্টেড হচ্ছে এবং আমি এই ইন্টারফারেন্স পার্টিকুলার প্যাটার্নটা দেখতে পাচ্ছি। কিন্তু আমি যখন বোঝার চেষ্টা করছি যে কোন একটা পার্টিকুলার ইলেকট্রন অ্যাকচুয়ালি কোন স্লিট দিয়ে গেল, অর্থাৎ অবজার্ভ করার চেষ্টা করছি, তার পজিশনটাকে বোঝার চেষ্টা করছি, তখন কিন্তু ওয়েভ ক্যারেক্টার ভ্যানিশ করে যাচ্ছে। আমি জাস্ট নর্মালি পার্টিকেলের জন্য যে ধরনের প্যাটার্ন দেখতে পেয়ে যাই, সেরকম প্যাটার্ন দেখতে পাচ্ছি। অর্থাৎ কি বলা হচ্ছে না, ইফ ইউ ট্রাই টু ফাইন্ড আউট হুইচ স্লিট দ্য পার্টিকেল গোজ থ্রু, দ্য ইন্টারফারেন্স প্যাটার্ন ভ্যানিশেস। We cannot see the wave and particle nature at the same time. If we know which path the particle takes, we lose the fringes, or we lose the wave character. The act of observation changes the physical system. অর্থাৎ এই যে দেখাটা বা দেখতে চাওয়াটা, সেটা কিন্তু ফিজিক্যাল সিস্টেমটাকে জাস্ট কন্ট্রোল করছে বা আলটিমেট, মানে এটা অ্যাকচুয়ালি পরবর্তীকালে আমরা যখন কোয়ান্টাম মেকানিক্স পড়বো, এটাই হচ্ছে সকল আমাদের কোপেনহেগেন অ্যাপ্রোচ বা বোরেদের অ্যাপ্রোচ, যেখানে অবজারভেশনের কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল আছে। আমি অ্যাকচুয়ালি যেটা দেখতে চাইছি সেটাকে দেখতে পাবো, বা অ্যাকচুয়ালি নর্মাল সিচুয়েশনটাকে দেখার জন্য ওটা পাল্টে যেতে পারে আর কি। অর্থাৎ অবজারভেশনের যে একটা ইম্পর্টেন্ট রোল আছে, যেখান থেকে বেসিক্যালি আইনস্টাইন এবং বোরেদের যে ডিবেট, হ্যাঁ, রিয়েলিস্টিক অ্যাপ্রোচ এবং অর্থোডক্স অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচ নিয়ে আমরা পরেই ফিলোজফিক্যাল আইডিয়া নিয়ে খুব ডিটেল কথাবার্তা বলবো। তার মানে কি দাঁড়ালো, ওয়েভ ডাবল স্লিট এক্সপেরিমেন্ট থ্রু দিয়ে সে একটা ইন্টারফারেন্স প্যাটার্ন দেখাচ্ছে, পার্টিকেলস ইলেকট্রন সেও ইন্টারফারেন্স প্যাটার্ন দেখাতে পারে। কিন্তু যদি আমি জাস্ট বোঝার চেষ্টা করি যে ইলেকট্রনটা কোন পাথ দিয়ে যাচ্ছে, অর্থাৎ অবজারভেশনটা এই সিচুয়েশনটাকে ঘেটে দিতে পারে, তখন কিন্তু এই ইন্টারফারেন্স প্যাটার্নটা আমি মিস করে যেতে পারি। এবারে কথা হচ্ছে যে এই ইলেকট্রন দিয়ে যে এক্সপেরিমেন্টটা হলো, আমি জাস্ট অর্ডিনারি বুলেট দিয়ে সে ধরনের অবজারভেশন দেখতে পাচ্ছি না কেন? যদি অর্ডিনারি বুলেট এখানে আমি ইলেকট্রন না পাঠিয়ে যদি বুলেট পাঠাতাম এবং দুটো স্লিটের মধ্য দিয়ে, তাহলে ইউজুয়ালি একটা ছবি দেখতে পাওয়া যায়, যে ছবিটা হচ্ছে এরকম দেখতে। এটা কেন হচ্ছে? যদি ডি ব্রগলির হাইপোথিসিস অনুযায়ী যদি সমস্ত পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ থাকে, তাহলে ইলেকট্রন একটা পার্টিকেল, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যেমন ওয়েভ আছে, জাস্ট অর্ডিনারি বুলেট তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ থাকে, তাহলে বুলেট সেও ইলেকট্রনের মতো ডিফ্রাকশন প্যাটার্ন দেখানো উচিত ছিল। তাহলে কেন বুলেট সেই ডিফ্রাকশন প্যাটার্নটা দেখালো না? অ্যাকচুয়ালি ডিফ্রাকশন প্যাটার্নটা দেখাচ্ছে, কিন্তু যেটা হচ্ছে যে এই যে ইন্ডিভিজুয়াল ওয়েভগুলো, তারা এত 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 কাছাকাছি আছে যে একটা অর্ডিনারি ইনস্ট্রুমেন্ট থেকে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি কোনো ইন্টারফারেন্স প্যাটার্ন নেই, জাস্ট একটা সিম্পল পার্টিকেলের মতো এরকম একটা প্যাটার্ন দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ দ্য বুলেটস ডু নট বিহেভ ডিফারেন্টলি, only thing is that its interference pattern is very fine and it is impossible to distinguish the maxima and minima of this pattern. So what we actually see is an average effect which gives the classical curve. This is true in general for any macroscopic system. এই জায়গাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে প্রত্যেকটা পার্টিকেলের সঙ্গে একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ আছে। তাহলে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট যদি করা হয়, তাহলে ইভেন একটা ম্যাক্রোস্কোপিক পার্টিকেলস, তাও সে একটা ডিফ্রাকশন বা ইন্টারফেরেন্স প্যাটার্ন দেখানো উচিত ছিল। তাহলে ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের জন্য এই ডিফ্রাকশন বা ইন্টারফেরেন্স প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি না, অনলি বিকজ যে এই ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভলেন্থ এত 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 ছোট হচ্ছে এবং ম্যাক্সিমাম মিনিমাম মধ্যে ডিফারেন্সগুলো এত 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 কম হচ্ছে যে একটা ক্লাসিক্যাল ট্র্যাজেক্টরি আমরা দেখতে পাচ্ছি বা ক্লাসিক্যাল কার্ভের মতো দেখতে পাচ্ছি। ইন্টারফেরেন্স প্যাটার্নটা আমরা জাস্ট দেখতে পাচ্ছি না। ইট ইজ আওয়ার ইনএবিলিটি টু অ্যাকচুয়ালি সি the interface by diffraction pattern for the macroscopic system, but it is actually there. এবং এই যে পার্টিকেলগুলো ওয়েভের মতো বিহেভ করে, সেই মতো করে আরো অনেক এক্সপেরিমেন্টস হয়েছে।
যখন ওই একটা দুটো পার্টিকেল জাস্ট পাঠানো হচ্ছে, মনে হচ্ছে ওটা এটা জাস্ট সিম্পলি পার্টিকেলের মতো বিহেভ করছে, কিন্তু সেই কাউন্টের সংখ্যা যখন পর 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 করে বাড়ানো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 20 থেকে 100 থেকে 500 থেকে 4000 কাউন্টে যখন দেখতে পাচ্ছি সেই ইন্টারফারেন্স স্প্রিঞ্জ গুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি পার্টিকেলের ওয়েভ ক্যারেক্টারটাকে রিপ্রেজেন্ট করছে। এবং এই মতো করে প্রচুর এক্সপেরিমেন্ট হয়েছে। এটা 1961-এ বিজ্ঞানী জনসনের এক্সপেরিমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা বেসিক্যালি পার্টিকেল দিয়ে এরকম ওয়েভ প্যাটার্ন তৈরি করতে পারা যাচ্ছে। এর পরবর্তীকালে আরো অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এলিগেন্ট এক্সপেরিমেন্ট হচ্ছে, তার মধ্যে কয়েকটা এখানে রেফারেন্স দিয়ে দেওয়া হলো, যেটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে হ্যাঁ, পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ আছে। আচ্ছা, এবারে জাস্ট ভেরি ইম্পর্টেন্ট একটা কথা বলা যাক, যে আমরা মোটামুটিভাবে বুঝে নিলাম যে ওয়েবের যেমন পার্টিকেল থাকে তেমন পার্টিকেলের ওয়েভ ক্যারেক্টার থাকে, তাহলে এভরিথিং প্রত্যেক ক্ষেত্রেই হচ্ছে পার্টিকেলের ওয়েভ দুটোই আছে। এবার এই যে প্রত্যেকটার সঙ্গে অ্যাসোসিয়েটেড পার্টিকেল এবং ওয়েভ আছে, কিন্তু কোন একটা সিঙ্গেল এক্সপেরিমেন্টে এই ওয়েভ এবং পার্টিকেল দুটোকেই কিন্তু একসাথে দেখতে পাওয়া যায় না। যদি আমি পার্টিকেল ক্যারেক্টার দেখতে চাই তাহলে ওয়েভ ক্যারেক্টার মিস করে যাব, ওয়েভ ক্যারেক্টার দেখতে চাইলে পার্টিকেল ক্যারেক্টার মিস করে যাব, যেটা আমরা এই এক্সপেরিমেন্টে বলছিলাম যে যে অ্যাকচুয়ালি ইলেকট্রন ইন্টারফারেন্স প্যাটার্ন দেখাচ্ছে, কিন্তু ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কোন পাথ দিয়ে যাচ্ছে, অর্থাৎ ইলেকট্রন এই পার্টিকেল নেচারটা যদি আমি বুঝতে চাই তাহলে ওয়েভ ক্যারেক্টার কিন্তু আমরা মিস করে যাচ্ছি। তাহলে ইট ইজ নট পসিবল টু describe physical observable simultaneously in terms of both particles and waves. In any given instant, we must use either the particle description or the wave description. When we are trying to measure particle properties, things behave like particle. When we are not, they behave like waves. অর্থাৎ আমি কি দেখতে চাইছি, আমি যদি কোনো একটা পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ ক্যারেক্টারটাকে দেখতে চাই তাহলে ওয়েভ দেখতে পাবো। আবার যদি মনে করি যে আমি পার্টিকেল ক্যারেক্টার দেখতে চাইছি, ক্যারেক্টারটাই দেখতে পাবো। অর্থাৎ আমি কেমন করে এক্সপেরিমেন্টটাকে ডিজাইন করছি। লাইটের ক্ষেত্রে ঠিক একই রকমের সিচুয়েশন, আমি ফটো ইলেকট্রিক এফেক্ট বা কম্পটন এফেক্ট দেখতে চাইছি, তাহলে সেখানে ওই ওয়েভটা পার্টিকেলের মতো বিহেভ করবে। আবার আমি ইন্টারফারেন্স বা ডিফ্র্যাকশন এই ধরনের এক্সপেরিমেন্ট করতে চাইছি, বা পোলারাইজেশন এই ধরনের এক্সপেরিমেন্ট করতে চাইছি, তখন ওই ওয়েভটা, লাইটটা সে ওয়েভের মতো বিহেভ করছে। তার মানে এই যে প্রিন্সিপালটা, এই প্রিন্সিপালটাকে বলা হচ্ছে বোরস প্রিন্সিপাল অফ কমপ্লিমেন্টারিটি। তাহলে কি দাঁড়ালো, আমি জাস্ট প্রথমে যেটা আলোচনা করলাম যে লাইট কিছু কিছু এক্সপেরিমেন্টে সে ওয়েভের মতো বিহেভ করে, কিছু কিছু এক্সপেরিমেন্টে পার্টিকেলের মতো বিহেভ করে, অর্থাৎ লাইটের একটা দ্বৈত সত্তা আছে বা ডুয়েল ক্যারেক্টার আছে। পরে যেটা আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে ইলেকট্রন বা কোনো একটা পার্টিকেল, তার অ্যাকচুয়ালি একটা ওয়েভ ক্যারেক্টার আছে। পার্টিকেল অনেক এক্সপেরিমেন্টের সাথে পার্টিকেলের মতো বিহেভ করছে, এবং কিছু কিছু এক্সপেরিমেন্টে কিন্তু পার্টিকেল ওয়েভের মতো বিহেভ করছে। অর্থাৎ লাইট অ্যাজ ওয়েল অ্যাজ পার্টিকেল দুজনের ক্ষেত্রে কিন্তু ডুয়েল ক্যারেক্টার আছে। তাহলে এবারে এই ডুয়েল ক্যারেক্টারটার অ্যাকচুয়ালি মানেটা কি, মানেটা জাস্ট একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করতে হবে। যে আমি যখন বলছি যে লাইটের দ্বৈত সত্তা আছে, সেটা হচ্ছে ওয়েভ এবং পার্টিকেল, কিন্তু কোনো একটা সিঙ্গেল ইনস্ট্রুমেন্ট এক্সপেরিমেন্ট ডিজাইন করতে পারছি না যেখানে সে সাইমালটেনিয়াসলি ওয়েভ এবং পার্টিকেল ক্যারেক্টারটাকে শো করছে। আমি যদি ডিফ্র্যাকশন বা ইন্টারফারেন্স বা পোলারাইজেশন দেখতে চাই, অর্থাৎ ওয়েভ ক্যারেক্টার দেখতে চাই, তাহলে তার মতো করে আমাকে এক্সপেরিমেন্ট ডিজাইন করতে হবে। আবার উল্টো দিকে যদি আমি পার্টিকেল ক্যারেক্টার দেখতে চাই, তাহলে ফটো ইলেকট্রিক বা কম্পটন এফেক্টের মতো সেই টাইপের আমাকে এক্সপেরিমেন্ট ডিজাইন করতে হবে। অর্থাৎ আমি কি দেখতে চাইছি সেটাই আমি দেখতে পাবো। আমি কিন্তু ওয়েভ দেখতে চাই তাহলে ওয়েভ ক্যারেক্টার দেখতে পাবো, যদি তার পার্টিকেল ক্যারেক্টার দেখতে চাই তাহলে পার্টিকেল ক্যারেক্টার দেখতে পাবো। অর্থাৎ অবজারভেশন বা ডিজাইন অফ দ্য এক্সপেরিমেন্ট তার কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল আছে। সিমিলার সিচুয়েশন হচ্ছে ইলেকট্রনের ওয়েভ ক্যারেক্টার বা পার্টিকেল ক্যারেক্টার দেখার কনটেক্সটে। এবং এই যে অবজারভেশন বা ডিজাইনিং অফ দ্য এক্সপেরিমেন্টস, তার যে একটা ইম্পর্টেন্ট রোল আছে টু সি হোয়েদার ইট বিহেভস এজ এ ওয়েভ অর এ পার্টিকেল, এটাই এই পরবর্তীকালে বিজ্ঞানী বোর এবং তার কোয়ার্কার্সরা, যেটাকে আমরা অর্থোডক্স অ্যাপ্রোচ বলি, যেটা মূল ভিত্তি, যেখানে তারা বলেন যে অবজারভেশনের অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট রোল আছে। মানে এভরিথিং শুড বি প্রবাবিলিস্টিক, বাট আমি অ্যাকচুয়ালি কি দেখতে চাইছি সেই দেখতে চাওয়াটা কিন্তু জাস্ট অবজারভেশন বা কি কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে দেখছি তার উপরে কিন্তু অনেকটা ডিপেন্ডেন্ট, যেটা আইনস্টাইনরা মানতে পারেননি। সেই মতো করে রিয়েলিস্ট এবং অর্থোডক্স যে অ্যাপ্রোচ, তাদের যে ডিবেট, সেটা নিয়ে আমরা পরবর্তীকালে খুব ডিটেলে একটা আলাদা একটা লেকচারে আলোচনা করব। আর এবারে কথা কেটা হলো যে যদি আমি ওই পার্টিকেলের ওয়েভ ক্যারেক্টারে ফিরে আসি,
তাহলে প্রত্যেকটা পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড যদি একটা ওয়েভ ক্যারেক্টার থাকে, তাহলে সেই ওয়েভ ক্যারেক্টারটা সবসময় ম্যানিফেস্টেড হচ্ছে না কেন, বা কখনই বা ওটা ম্যানিফেস্টেড হবে? তার এক কথায় উত্তর হচ্ছে এই যে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভলেন্থ অর্থাৎ ডি ব্রগলি ওয়েভলেন্থ যদি সিস্টেম সাইজের সমান বা কম্পারেবল হয়, তখন কিন্তু ওই ওয়েভ ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট, তখন পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ আমাকে কনসিডার করতেই হবে। তখন পার্টিকেলটা ক্লাসিক্যাল পার্টিকেলের মতো বিহেভ করবে না, সেটা একটা কোয়ান্টাম পার্টিকেলের মতো বিহেভ করবে। তখন অন্য রকমের রুল দিয়ে তার বিহেভিয়ারটাকে বুঝতে হবে, এবং সেই রুলটাই বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্স। অন দ্য আদার হ্যান্ড, যখন কোনো একটা ম্যাক্রোস্কোপিক বা বাল্ক সিস্টেম নিয়ে আমি কথাবার্তা বলবো, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভলেন্থ আমরা দেখবো ইউজুয়ালি যে সিস্টেম সাইজ বা যার সঙ্গে ওটা একটা ইন্টারাক্ট করছে তার তুলনায় অনেক অনেক ছোট হয়। তখন ওয়েভলেন্থ ইজ নো ইম্পর্টেন্ট, তখন পার্টিকেলটাকে আমি ক্লাসিক্যাল পার্টিকেলের মতো করে ভাবতে পারি, এবং যে ক্লাসিক্যাল লজ অফ ফিজিক্স তা দিয়েই কিন্তু এই পার্টিকেলগুলো স্ট্যাটিক্স বা ডাইনামিক্স বা তার বিহেভিয়ারগুলোকে বুঝে নেওয়া সম্ভব হয়। যদি স্পেসিফিক এক্সাম্পল দেওয়া যায়, এই যে এক্সাম্পলগুলো আমরা এখানে আলোচনা করেছি, এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু অ্যাকচুয়ালি পার্টিকেলের ওয়েভ ক্যারেক্টার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার উল্টো দিকে যখন একটা ম্যাক্রোস্কোপিক বা বাল্ক সিস্টেম নিয়ে আমরা কথাবার্তা বলছি, এখানে যা কিছু দেখানো হয়েছে সব হচ্ছে ম্যাসিভ, সবই হচ্ছে ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড এবং মোশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড। এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ওয়েভ ক্যারেক্টার অফ দ্য পার্টিকেল এটাকে না ধরলেও কিন্তু আমি সবকিছু এক্সপ্লেন করতে পারবো। অর্থাৎ এই যে মাইক্রোস্কোপিক বা সাবঅ্যাটমিক যে ফেনোমেননগুলো, যেখানে ওয়েভ ক্যারেক্টার ইজ ইম্পর্টেন্ট, আর এই যে ম্যাক্রোস্কোপিক যে ফেনোমেনন বা ডেইলি লাইফে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, এক্ষেত্রে কিন্তু জাস্ট পার্টিকেলের ওয়েভ ক্যারেক্টার না ভাবলেও আমার চলে যাচ্ছে। টু বি মোর কোয়ান্টিটেটিভ, আমরা জাস্ট একটা ইলেকট্রনকে একটা পোটেনশিয়াল ডিফারেন্স অফ 20 কিলোভোল্ট এর মধ্যে রাখছি, রেখে তার বোঝার চেষ্টা করি যে এই পার্টিকুলার ইলেকট্রন তার ক্ষেত্রে ওয়েভ ক্যারেক্টারটা তো ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, এবারে এই পার্টিকুলার কেসে ভেলোসিটি যদি আমি ক্যালকুলেট করি, ভেলোসিটিটা দাঁড়াচ্ছে কত না 8.4 × 10⁹ সেন্টিমিটার পার সেকেন্ড। একটা পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে রাখলে জাস্ট ই ইন্টু এই পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা বেসিক্যালি কাইনেটিক এনার্জি দেবে, এবং ইলেকট্রন যদি হয় তাহলে যেটা হাফ এম ভি স্কোয়ার যদি লেখা হয়, সেখান থেকে ভেলোসিটি পাওয়া যাবে, এবং সেটা হবে 8.4 × 10⁹ সেন্টিমিটার পার সেকেন্ড। এবং যদি আমি ডি ব্রগলি ওয়েভলেন্থ ক্যালকুলেট করি, ল্যামডা ইকুয়াল টু এম বাই পি, সেটা দাঁড়াচ্ছে 0.89 × 10⁻⁹ সেন্টিমিটার। তাহলে এই যে ওয়েভলেন্থটা, এবারে এই ওয়েভলেন্থটা কোথায় অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট আর কোথায় এই ওয়েভলেন্থটা না ভাবলেও চলবে। ধরা যাক যখন একটা ইলেকট্রন বিম আমি কনসিডার করছি, সেই ইলেকট্রন বিম তার উইথ লেসছে 0.1 মিলিমিটার। এবারে এই 0.1 মিলিমিটার ইজ মাচ লঙ্গার দ্যান দ্য ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড ইন্ডিভিজুয়াল ইলেকট্রন। অর্থাৎ এই পার্টিকুলার কেস, অর্থাৎ ইলেকট্রনের বিমের মধ্যে দিয়ে যখন ইলেকট্রনটা যাচ্ছে, তখন ইলেকট্রনের ওয়েভ ক্যারেক্টার ধরার কোনো দরকারই পড়ছে না, তখন ওয়েভ প্রপার্টিজ অফ ইলেকট্রন ইজ নট নেসেসারি। তো জাস্ট পার্টিকেল ক্যারেক্টার অফ দ্য ইলেকট্রন নিয়ে জাস্ট আমি সবকিছু এক্সপ্লেন করে ফেলতে পারছি, এবং সেই মতো করে ইলেকট্রনের ট্র্যাজেক্টরিটা হয়ে যাবে জাস্ট সিম্পলি ক্লাসিক্যাল ট্র্যাজেক্টরি। কিন্তু এই ইলেকট্রনটাই যখন একটা ক্রিস্টালের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন ল্যাটিস স্পেসিং সেটা অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম, এবং এই ওয়েভলেন্থটা সেটাও হচ্ছে অ্যাংস্ট্রম অর্ডারের, এবং তখন ডিফ্র্যাকশন ঘটবে, এবং এই পার্টিকুলার কেসে কিন্তু ওয়েভ ক্যারেক্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে এটা দাঁড়াচ্ছে যে একই ইলেকট্রন একটা স্পেসিফিক পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে রেখেছি, যার জন্য ডি ব্রগলি ওয়েভলেন্থটা হয়ে যাচ্ছে 0.89 × 10⁻⁹ সেন্টিমিটার। এবং এই যে ওয়েভলেন্থটা আছে, অর্থাৎ পার্টিকেল তার একটা ওয়েভ ক্যারেক্টার আছে, এই ওয়েভ ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট হবে কি হবে না সেটা কিন্তু সিস্টেম সাইজের উপর নির্ভর করছে। তখন আমি ইলেকট্রন বিম নিয়ে কথাবার্তা বলছি, যে বিমের ডায়ামিটার হচ্ছে 0.1 মিলিমিটার, তার রেসপেক্টে ওয়েভলেন্থটা ভীষণ কম, তখন আমাকে আর ওয়েভ ক্যারেক্টার নিয়ে মাথা ঘামানোর দরকার পড়ছে না, ইলেকট্রনকে পার্টিকেল হিসেবে আমি ট্রিট করতে পারবো। সেই মতো করে একটা পার্টিকেলের যে ক্লাসিক্যাল ট্র্যাজেক্টরি হয়, সেই ট্র্যাজেক্টরি দিয়ে ভাবলেই আমার চলে যাচ্ছে। কিন্তু এই একই ইলেকট্রন যখন একটা ক্রিস্টালের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন ল্যাটিস স্পেসিংটা অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম, যেটা জাস্ট ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের যে ওয়েভলেন্থ তার কম্পারেবল হয়ে যাওয়ার জন্য যে ডিফ্র্যাকশন দেখাচ্ছে, তখন কিন্তু ওয়েভ ক্যারেক্টার একটু ইম্পর্টেন্ট হয়ে পড়ছে, আমি তখন কোনো ক্লাসিক্যাল ট্র্যাজেক্টরি পাবো না। আর একটা খুব ক্যাচি এক্সাম্পল বলা যায়, ধরা যাক শোয়েব আখতার সচিন তেন্ডুলকরকে বল করছেন। শোয়েব আখতার ভীষণ স্পিডে বল করতে পারেন, সে বলের ভেলোসিটি মোটামুটি হবে 150 কিলোমিটার/আওয়ার হয়। আর যে ক্রিকেট বলটাকে ইউজ করা হয়, ইউজুয়ালি তার ওজন 160 গ্রামের মতো হয়। তাহলে শোয়েব আখতার যখন সচিনকে বল করছে, সেই যে বল তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা, যদি আমি এইচ ওভার এমভি বলি,
এইচ প্লাঙ্ক কনস্ট্যান্ট যেটা 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এখন একটা বলের মাস সেটা 160 গ্রাম অর্থাৎ 160 ইন্টু 10⁻³ কেজি। আর শোয়েব একটা ধরা যাক অন অ্যান অ্যাভারেজ 150 কিলোমিটার পার আওয়ারে যদি বল করে তাহলে 150 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড। এবং এই যে ওয়েভ লেন্থটা সেটা বেরোলো 0.994 ইন্টু 10⁻34 মিটার। মানে পরিষ্কার এই যে ওয়েভ লেন্থটা ভীষণ 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 ছোট। অর্থাৎ এই বলটা যেখানে হিট করুক না কেন সেটা হতে পারে বলের ইটসেলফ যে রেডিয়াস বা ডায়ামিটার, হতে পারে পিচ, হতে পারে উইকেট, হতে পারে ব্যাট, হতে পারে প্যাড, যাই হোক না কেন তাদের ডাইমেনশনটা এই ক্রিকেট বলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের যে ওয়েভ লেন্থ তার তুলনায় অনেক 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 বেশি। এই পার্টিকুলার কেসে ওয়েভ ক্যারেক্টার ইজ নো ইম্পর্টেন্ট। শোয়েব আখতার, সচিন তেন্ডুলকর দুজনকে বোঝার দরকারই নেই যে যে ক্রিকেট বলটা করা হচ্ছে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড আদৌ কোনো ওয়েভ ক্যারেক্টার আছে কিনা। ওটাকে জাস্ট সিম্পলি একটা পার্টিকেলের মতো ভেবেই তারা বলটাকে করতে পারবে বা বলটাকে খেলতে পারবে। আবার উল্টো দিকে যদি এই ক্রিকেট বলটাকে আমি রিপ্লেস করে একটা ইলেকট্রন দিয়ে, যে ইলেকট্রনটা ধরা যাক লাইটের স্পিডে করে একটা ফ্র্যাকশনে জাস্ট মুভ করছে, যদি হাইড্রোজেন অ্যাটমে 1s অরবিটালে বা প্রথম যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে ঘূর্ণায়মান যে ইলেকট্রনটা তার ভেলোসিটি আমি কনসিডার করি, যেটা লাইটের ভেলোসিটি 137/1 অর্থাৎ ইলেকট্রনের ভেলোসিটিটা 1/137 টাইমস দ্য স্পিড অফ লাইট যদি এটা ধরে নেওয়া যায়, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের যে ওয়েভ লেন্থ সেটা হয়ে যাচ্ছে ওই একই রকম ক্যালকুলেশন করে এটা দাঁড়ালো 3.32 × 10⁻10 মিটার। এবং এই যে ওয়েভ লেন্থটা, এই ওয়েভ লেন্থটা পরিষ্কার জাস্ট অ্যাটম বা মলিকুলার যে ডাইমেনশন সেই অর্ডারের হচ্ছে। অ্যাটম বা মলিকুলার ডাইমেনশন ইজ অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম, আর এই যে ইলেকট্রনটা তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভ লেন্থ সেটা অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম। এই পার্টিকুলার কেসে কিন্তু ইলেকট্রনের ওয়েভ ক্যারেক্টার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সেটাকে ধরতে হবে। অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে যে একটা ম্যাক্রোস্কোপিক অবজেক্ট যখন শোয়েব আখতার সচিনকে বল করছে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভ লেন্থ সিস্টেম সাইজ তার তুলনায় অনেক 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 ছোট বলে ওয়েভ ক্যারেক্টার ইজ নো ইম্পর্টেন্ট। আর অন দ্য আদার হ্যান্ড যখন আমরা ইলেকট্রন কনসিডার করছি তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভ লেন্থ অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম, যেটা অ্যাটমিক বা মলিকুলার ডাইমেনশনের সঙ্গে কম্পারেবল, এই পার্টিকুলার কেসে কিন্তু ইলেকট্রনের ওয়েভ ক্যারেক্টার ইজ ইম্পর্টেন্ট। তাহলে যখন কোনো একটা ক্লাসিক্যাল বা ম্যাক্রোস্কোপিক পার্টিকেল কনসিডার করছি যার ক্ষেত্রে ওয়েভ ক্যারেক্টার ইম্পর্টেন্ট নয়, তখন তার স্ট্যাটিক্স বা ডাইনামিক্সটা ক্লাসিক্যাল ফিজিক্স বা নিউটন ফিজিক্স দিয়ে গাইডেড হবে। অন দ্য আদার হ্যান্ড যখন আমি সাবঅ্যাটমিক পার্টিকেল নিয়ে কথাবার্তা বলছি যার ক্ষেত্রে ওয়েভ ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট, তার ক্ষেত্রে কিন্তু আমাকে নতুন একটা মেকানিক্স ইউজ করতে হবে, যেটাই বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্স অর কোয়ান্টাম ফিজিক্স। তাহলে আমরা কি পড়লাম? আমরা আজকে মূলত আলোচনা করলাম ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি নিয়ে। ফার্স্ট পার্ট অফ দিস লেকচার যেখানে আমরা ওয়েভের পার্টিকেল ক্যারেক্টার নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ লাইট যেটাকে মানুষ ওয়েভ হিসেবে জানতো, ফটো ইলেকট্রিক বা কম্পিউটার ইফেক্টে যে বোঝা গেল যে ওয়েভের অ্যাকচুয়ালি পার্টিকেল ক্যারেক্টার আছে, অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে যে লাইট ইজ এ কালেকশন অফ ফোটনস ইজ হ্যাভিং অ্যান এনার্জি ইকুয়াল টু h nu and momentum p equal to h/λ। আর তার পরবর্তীকালে আমরা পার্টিকেলের ওয়েভ ক্যারেক্টার নিয়ে আলোচনা করলাম। ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির থ্রু দিয়ে আমরা যেটা দেখালাম যে প্রত্যেকটা মুভিং পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ আছে যেটা হচ্ছে ম্যাটার ওয়েভ। যে ম্যাটার ওয়েভটা একটা প্লেন অর্ডিনারি ওয়েভ নয়, এটা বেসিক্যালি সুপার পজিশন অফ ওয়েভস বা ওয়েভ প্যাকেট, এবং এই ম্যাটার ওয়েভের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভ লেন্থ ল্যামডা ইকুয়াল টু h/p। অর্থাৎ এখানে লাইট এবং পার্টিকেল, ওয়েভ এবং পার্টিকেল তাকে জাস্ট কম্বাইন করা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন দিয়ে ল্যামডা ইকুয়াল টু h/p। যখন আমি একটা পার্টিকেল যার মোমেন্টাম p তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভ লেন্থ ল্যামডা, আবার উল্টো দিকে যদি পিটাকে এখানে ল্যামডাটাকে এখানে করে দিই তাহলে এটা বোঝা যাচ্ছে যে লাইট যার ওয়েভ লেন্থ বা ওয়েভ যার ওয়েভ লেন্থ ল্যামডা তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে মোমেন্টাম p সেটা হচ্ছে h/λ। আমরা আলোচনা করলাম বোরস কমপ্লিমেন্টারি প্রিন্সিপাল, অর্থাৎ ওয়েভ এবং পার্টিকেল দুজনের ক্ষেত্রে যে ডুয়েল ক্যারেক্টার আছে, এই ডুয়েল ক্যারেক্টারটা সেটা কিন্তু একটা সিঙ্গেল এক্সপেরিমেন্টে দেখতে পাওয়া যাবে না। অর্থাৎ আমি যদি একই এক্সপেরিমেন্টে বোথ ওয়েভ এবং পার্টিকেল ক্যারেক্টার দেখতে চাই সেটা আমি পারবো না। আমি যদি ওয়েভ ক্যারেক্টার দেখতে চাই সেই মতো করে আমার এক্সপেরিমেন্ট ডিজাইন করতে হবে, আর যদি আমি পার্টিকেল ক্যারেক্টার দেখতে চাই সেই মতো করে একটা অন্য রকমের এক্সপেরিমেন্ট ডিজাইন করতে হবে। যেমন আমরা জাস্ট লাইটের রেসপেক্টিভ বলেছিলাম, আমি যদি ইন্টারফারেন্স বা ডিফ্র্যাকশন বা পোলারাইজেশন দেখতে চাই তাহলে সেখানে কিন্তু পার্টিকেল ক্যারেক্টার দেখতে পাবো না।
আবার অন দ্য আদার হ্যান্ড যদি আমি ফটো ইলেকট্রিক বা কোয়ান্টাম এফেক্ট দেখতে চাই, সেখানে কিন্তু আমি ওয়েভ ক্যারেক্টার দেখতে পাবো না, সেখানে আমি পার্টিকেল ক্যারেক্টারই দেখতে পাবো। এবং এই ডাবল সিট এক্সপেরিমেন্ট করেও আমরা জাস্ট এই জিনিসটাকে বোঝার চেষ্টা করেছি। অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে যে অবজারভার বা এক্সপেরিমেন্টাল যে নেচার, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে যে আমি কোনো একটা পার্টিকেল বা ওয়েভের ওয়েভ ক্যারেক্টার না পার্টিকেলের ক্যারেক্টার কোনটা দেখতে পাবো বা কোনটা দেখতে চাই। এবং যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে এই যে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ওয়েভ ক্যারেক্টার আছে, এবং এই ওয়েভটা জাস্ট একটা প্লেন অর্ডিনারি ওয়েভ নয়, বা ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম তার সুপার পজিশনও নয়, এটা কতগুলো ফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম তার সুপার পজিশন, তো ওয়েভ প্যাকেট। সেইখান থেকে জাস্ট আমরা পরিষ্কার যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে যে আমি এমন কোনো সিচুয়েশন তৈরি করতে পারবো না যার মোমেন্টামটা ডেফিনাইট, তাহলে তার পজিশন কমপ্লিটলি আরবিট্রারি হয়ে যাবে, বা উল্টো দিকে আমি যদি পজিশনটা ডেফিনাইট করতে চাই তাহলে মোমেন্টাম কমপ্লিটলি আরবিট্রারি হয়ে যাবে, তাহলে আমাকে একটা মধ্যসত্ত্বা নিতে হবে। আমি এরকম একটা সিচুয়েশন নিশ্চয়ই ভাববো যেখানে পার্টিকেলের পজিশন এবং মোমেন্টাম দুটোকেই একটা সার্টেন ডোমেইনের মধ্যে আমি রাখতে পারি, দুটোই সাইমালটেনিয়াসলি আরবিট্রারি যেখানে মাপা যাচ্ছে না, বা দুটোই আবার কমপ্লিটলি আরবিট্রারি হচ্ছে না। এবং সেইখান থেকে যে আনসার্টেনিটি প্রিন্সিপাল সেটা আসে, যেটা আমরা নেক্সট ক্লাসে খুব ডিটেলে আলোচনা করার চেষ্টা করব। আমরা এটা শেষ করছি যে ব্র্যাগের এই ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি সংক্রান্ত ইম্পর্টেন্ট কোটেশন দিয়ে। ইলেকট্রনস বিহেভস লাইক ওয়েভ অন মন্ডেজ, ওয়েডনেসডেজ অ্যান্ড ফ্রাইডেজ, like particles on Tuesdays, Thursdays and Saturdays, and like nothing at all on Sundays. Thank you. নেক্সট লেকচারে আমরা হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল নিয়ে কথাবার্তা বলবো। আজকে এই পর্যন্তই থাক।